you are here in the class, so I am really honored. Okay. আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। মাহমুদ নবী যুক্ত হয়ে গেছো, সৈয়দা যুক্ত হয়ে গেছো, মুন্নি আক্তার জুই যুক্ত হয়ে গেছো, সুরিয়া ইসলাম ঋতু যুক্ত হয়ে গেছো, অন্তসূত্র তো যুক্ত হয়ে গেছো, মার্জা সুলতানা পুষ্প যুক্ত হয়ে গেছো, তাবাসসুম ইয়াসমিন মিম যুক্ত হয়ে গেছো। অল রাইট। আফরিন আক্তার রিনা যুক্ত হয়ে গেছো, সাদিয়া জান্নাত যুক্ত হয়ে গেছো, সুরিয়া ইসলাম রিয়া যুক্ত হয়ে গেছো। অল রাইট। তাবাসসুম ইয়াসমিন মিম যুক্ত হয়ে গেছো, ওয়াহিদুল আলম যুক্ত হয়ে গেছো, নাফিজা তাজরিন ইমা যুক্ত হয়ে গেছো। অলরাইট। শেফা যুক্ত হয়ে গেছে, নিশাত জাহান যুক্ত হয়ে গেছে, সাদেকা যুক্ত হয়ে গেছে, তালহা জুবাইর যুক্ত হয়ে গেছে, বায়েজিদ যুক্ত হয়ে গেছে, আবির হোসেন যুক্ত হয়ে গেছে। অলরাইট অলরাইট। সাদ ইসলাম মাহিন যুক্ত হয়ে গেছে, সাইদুজ্জামান যুক্ত হয়ে গেছে, মাহফুজুর রহমান যুক্ত হয়ে গেছে, আদনান যুক্ত হয়ে গেছে, শরীফ হোসেন যুক্ত হয়ে গেছে, রিয়াদুল ইসলাম যুক্ত হয়ে গেছে, তালহা জুবাই যুক্ত, ফারজান আক্তার, আবির হোসেন, মাউরা মুনতাকিন। অলরাইট। মাহফুজুর রহমান, সানজিদা আক্তার, আদনান, সুমাইয়া, আব্দুল্লাহ মামুন, জালাল ইসলাম, মুবিন, খাইরুল বাশার। অলরাইট অলরাইট। আদনান যুক্ত হয়ে গেছো, অভিনব দেব প্রত্যয় যুক্ত হয়ে গেছো, উম্মে নরিন যুক্ত হয়ে গেছো, এমডি সৈকত ইমরান যুক্ত হয়ে গেছো, আদনান যুক্ত হয়ে গেছো, সুমাইয়া যুক্ত হয়ে গেছো। গ্রেট। সো আজকে আমরা মহাকর্ষ বিকর্ষের এডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম গুলো সলভ করব। এখানে বেশ কিছু এডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম দেখতে পাবা তোমরা, এন্ড দেখতে পাবা যে তোমরা একটা জিনিস দেখে অবাক হবা যে তোমাদের একাডেমিক্সে মানে এই যে বিগত 10টা 11টা ক্লাসে যা যা পড়াইছি সবগুলাই এখানের মধ্যে কমন আসছে। ঠিক আছে। এন্ড আজকের ক্লাসের পরে তোমরা মহাকর্ষ বিকর্ষের এডমিশন রিলেটেড খুঁটিনাটি গুলাও জানতে পারবা। আজকের ক্লাসের পরে মহাকর্ষ বিকর্ষ রিলেটেড এডমিশনের যে খুঁটিনাটি জিনিসপাতিগুলো আসে এন্ড যেগুলো তোমাদের একাডেমিক্সে আমি পড়াই ফেলছি তারও প্রমাণ তোমরা পাবা। তো চলো আমরা তাহলে শুরু করে দিই। আমরা শুরু করি। দেখো প্রথমত, আচ্ছা এইখানে তোমরা নাম্বার দেখে কি হওয়ার দরকার নাই। নাম্বার দেখে তোমাদের হচ্ছে কনফিউজ হওয়ার দরকার নাই। ভাইয়া 1 নাম্বার থেকে শুরু না হয় 3 নাম্বার থেকে কেন শুরু হলো? বিকজ 1 নাম্বার 2 নাম্বারে আসছে কেপলারের সূত্র কোনটা পড়াইছি না বাবা, এগুলো গত ক্লাসে পড়াইছি। 2 নাম্বারে হয়তো আসছে পরন্ত বস্তু সূত্র নয় কোনটা। এডমিশনে এই ধরনের কোয়েশ্চেনও আসে। সো কথা হচ্ছে একটা তো তোমাদের দরকার নাই, তাই না? তো যেগুলো দরকার নেই এগুলো স্কিপ করতেছি। আচ্ছা, তো দেখো সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে এমভরের একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর কখনো ফিরে আসবে না? √2 GR, √2 GR, শুধু GR, 2√GR। কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কি হবে বলো? স্যার আপনার ঠান্ডা লাগছে মনে হয়। না, ঠান্ডা লাগে নাই। এই যে সকালে তোমরা যেমন ঘুম থেকে উঠে ক্লাস করতে বসে গেছো, আমিও ঘুম থেকে উঠে বাসা থেকে অফিস আসলাম। ওকে। তো দেখো সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে কোন একটা বস্তুকে সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে এমভরে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর কখনো ফিরে আসবে না। তাহলে একটা বস্তুকে কোন বেগে নিক্ষেপ করলে তা আর কখনো ফিরে আসবে না, তাহলে কত বেগে নিক্ষেপ করতে হবে? বস্তুটিকে মুক্তি বেগে নিক্ষেপ করতে হবে, রাইট? বস্তুটিকে আমরা কি করব? বস্তুটিকে মুক্তি বেগে নিক্ষেপ করব। মুক্তি বেগে বস্তুটাকে যদি আমরা মুক্তি বেগে নিক্ষেপ করি, একটা বস্তুকে আমরা যদি মুক্তি বেগে নিক্ষেপ করি তাহলে তা আর কখনো পৃথিবী পৃষ্ঠে ব্যাক করবে না। তাহলে মুক্তি বেগের মান কত? আমরা জানি মুক্তি বেগ v ইকুয়াল কত? √2GR। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত? √2GR বেগে। কত বেগে নিক্ষেপ করতে হবে আমাদেরকে একটা বস্তুকে যদি আমরা √2GR বেগে নিক্ষেপ করি তাহলে তা কখনো পৃথিবীতে ব্যাক করবে না। এটা আসছিল কোথায়? ঢাকা ইউনিভার্সিটি 15-16তে আসছিল। ঠিক আছে। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা এগুলো জানি, দরকার নাই। এটা একটু দেখো, এইটা ঢাকা ইউনিভার্সিটি 2015-16তে আসছিল। দেখো দুইটা কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ অন্য কণার ভর 3 গুণ করা হয় এবং একই সাথে তাদের মাঝের দূরত্ব দ্বিগুণ করা হয়? তাহলে অপশনগুলো দেখো, পূর্বের সমান থাকবে, পূর্বের 3 গুণ হবে, পূর্বের দ্বিগুণ হবে, পূর্বের 1.5 গুণ হবে।
সো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান, টেল মি থ্রু দ্য কমেন্ট। টাইম হলো 1 মিনিট। 1 মিনিটের মধ্যে এই ম্যাথটা সলভ করো, দেখি পারো কিনা। আমাদেরকে বলছে কি, দুইটা কণার মধ্যে মহাকর্ষ বলের মানের কেমন পরিবর্তন হবে যদি একটা কণার ভর পূর্বের দ্বিগুণ, আরেকটা কণার ভর পূর্বের 3 গুণ, এবং একই সাথে তাদের মাঝের দূরত্বটাকে কি করা হচ্ছে, দ্বিগুণ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে কেমন পরিবর্তন হবে সেটা একটু বলো তো তোমরা। সূরা ইসলাম ঋতু জানাচ্ছে ডি, আব্দুল্লাহ আল মুত্তাকি জানাচ্ছে ডি, আরো অনেকেই জানাচ্ছে ডি। তাহলে দেখো কিভাবে আসে, দেখো। তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমরা নরমালি কি জানি, ধরো এটা একটা কণা, এটা একটা কণা, ওকে। এই কণাটার ভর m1, এই কণাটার ভর m2, তাদের মধ্যে দূরত্ব ফর এক্সাম্পল ডি, তাদের মধ্যে দূরত্ব হলো ডি। তাহলে তাদের মধ্যে মহাকর্ষ বল কত, F ইকুয়াল জি ইন্টু m1 m2 বাই ডি। এটা একটা কন্ডিশন। এরপরে মনে করো আমরা কি করতেছি, m1 কি কত করতেছি, m1 কে আমরা করতেছি ফর এক্সাম্পল পূর্বের দ্বিগুণ করতেছি, রাইট। তাহলে 2m1, m1 কে আমরা কত করতে, হ্যাঁ কি হলো, আচ্ছা আছে, m1 কে আমরা কত করতেছি, m1 কে করতেছি আমরা 2m1, m2 কে কত করতেছি 3 গুণ, m1 কে করতেছি দ্বিগুণ, m2 কে করতেছি কত গুণ, 3 গুণ, মানে 3m2। তাহলে দেখো 2m1 করছি, আবার 3m2 করতেছি, দ্বিগুণ আর 3 গুণ, আবার মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করতেছি, তাহলে ডি কে কত করতেছি, ডি কে করতেছি 2d। তাহলে এই যে মাঝের দূরত্বটা কত করতেছি, 2d। এখন বল কত, এখন বল f প্রাইম ইকুয়াল g ইন্টু 2m1 ইন্টু 3m2 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে একটা স্কয়ার হবে, ঠিক আছে। তাহলে 2d হোল স্কয়ার। তো এখন আসো, এই যে 2 ইন্টু 3, তাহলে g ইন্টু 3 ইন্টু 2 ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কত, 4d স্কয়ার। তাহলে 3 দুগুণ 6, তাহলে 6/4 এখানে চলে আসলে g ইন্টু m1 m2 বাই d স্কয়ার। সেটা আসলে কার মান, এটা তো আসলে f এর মান, তাই না। তাহলে 6/4 মানে কত, 1.5 ইন্টু f। তাহলে আমাদের f প্রাইম কত আসতেছে, 1.5 ইন্টু f, কত আসতেছে, 1.5 ইন্টু f। তাহলে পূর্বের কত গুণ করতে হলো, আমাদের পূর্বের 1.5 গুণ করতে হলো। কত গুণ করতে হচ্ছে, আমাদেরকে পূর্বে 1.5 গুণ করতে হচ্ছে। আমরা যদি m1 এর মান বাড়িয়ে যদি 2m1 করি, m2 এর মান বাড়াই যদি 3m2 করি, d এর মান যদি 2d করি, তাহলে আমাদের বলটা কি হবে, পূর্বের দ্বিগুণ হবে। দ্যাটস ইট। সবার ক্লিয়ার কিনা ভাই একটু কমেন্টে জানাই দাও তো। সবার কি ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছে কিনা একটু কমেন্টে জানাও। সবাই কি বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্টে জানাই দাও। খুবই সুন্দর একটা অঙ্ক, এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক। এন্ড টু বি অনেস্ট, আজকের এডমিশন ক্লাসে একটা সিঙ্গেল অঙ্ক তোমাদের কঠিন লাগবে না, কারণ আমি জানি তোমাদেরকে থিওরি ওইভাবে পড়াইছি, ঠিক আছে। অনেকে কমপ্লেন করে যে ভাইয়া থিওরি অনেক বেশি পড়াই, ঠিক আছে। সো এটা একটা কমপ্লেন আর কি, কমপ্লেন মানে আমাদের সময় তো আমরা টিচারদেরকে আমরা যখন টিচারদের কাছে ব্যাচে পড়তে যাইতাম, তখন মনে করো যে কি হইতো, তখন মনে করো যে স্যারে যা বুঝাইছে তা, স্যারের উপর কথা বলার সেই সাহসটুকু পাইতাম না। বাট এখনকার জেনারেশন টিচারের শুধু ক্লাস করে না, টিচারের নামে কিন্তু সমালোচনাও করতে পারে। বাট আমার একটা জায়গায় খুবই কষ্ট লাগে, তোমাদের জন্য এত ক্রিপস কন্টেন্ট বাইর করে আনার পরেও মানে থিওরি বেশি পড়াই কেন, থিওরি বেশি পড়াইলে কি আমার লাভ, এটা বলো তোমরা। মানে আমি মাঝে মধ্যে রেসপন্স শিট গুলো দেখি, ওইখানে একজন মানে এই নাম্বারটা খুবই কম, ধরো 500 জন একটা ক্লাসে ক্লাস করতেছে, 3 জন কমপ্লেন মারছে যে ভাইয়া থিওরি বেশি পড়াই, ম্যাথ কম করাই। আচ্ছা তোমরা একটু সত্যি করে বলো তো যে তোমাদেরকে কি ম্যাথ কম করানো হয়, এটা তোমরা একদম বুকে হাত দিয়ে বলো, বুকে হাত দিয়ে তোমরা বলো যে তোমাদেরকে ম্যাথ কম করানো হয় কিনা, বলো। থিওরি বেশি পড়াই, আমি জানি আমি থিওরি বেশি পড়াই ভাই, আমি এইটা স্বীকার করি যে আমি যতগুলা থিওরি পড়াই অতগুলা থিওরি মাইট বি তুমি কোথাও নাও পাইতে পারো, অনেক থিওরি পড়াই আমি। বাট আমি এও জানি আমি থিওরি পড়ানোর পরে তুমি আর আটকাবা না কোথাও,
তুমি আর কোথাও আটকাবা না, ঠিক আছে? এই জেনারেশনটা আসলে প্যারালাইজড একটা সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে তাদেরকে প্রতি পরতে পরতে প্যারালাইজড বানানো হয়। কিভাবে জানো? তাদেরকে প্রতি পরতে পরতে বিশাল 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 অ্যামাউন্টে ম্যাথ করানো হয়। অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস নিজেদেরকে করতে না দিয়ে স্পুন ফিট করে দেওয়া হয়। এটাতে হচ্ছে ওই জেনারেশনটাই প্যারালাইজড হয়ে যায়। ওই জেনারেশনের প্রবলেম সলভিং ক্যাপাসিটি গ্রো করে না, ঠিক আছে? সো এটা আমার প্রিভিয়াস স্টুডেন্টরা মনে করতো যে ভাইয়া বোধহয় থিওরি অনেক পড়াই, থিওরি যত বেশি পড়াই ম্যাথ হয়তো তত বেশি পড়াই না। বাট পরে দিয়ে ওরাই রিয়েলাইজ করে ভাইয়া থিওরি গুলো এমন ভাবে মাথায় ঢুকছে, ম্যাথে তো আর আটকায় না, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এমন। সো এখন কথা হচ্ছে, তোমাকে যদি আমি ম্যাথ করাই 20, তোমার বাসায় করতে হবে 200, ঠিক আছে? এটাই হলো বাস্তবতা। ফিজিক্সের থিওরিটাই মেইন। তুমি এটা না যাই না 1000 ম্যাথ করে উল্টাই ফেলো, লাভ হবে না। 1000 আমার নামে কমপ্লেন দাও, লাভ হবে না। 1000 মুকিতের নামে কমপ্লেন দাও, লাভ হবে না। বুঝতে পারছো? লাভই হবে না, কোনো লাভ হবে না। মানে তোমার উন্নতি হবে না, বুঝতে পারছো? তোমার উন্নতি জিরো, তোমার উন্নতি হচ্ছে না। প্যারালাইজড একটা সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছ, এইটা একটু মাথায় রাখিও। সো এই আর কি হলো অবস্থা। তোমাদেরকে একটা জিনিস আমি বারবার বলবো, আমি নিজেও তো পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট ভাই, অ্যাটলিস্ট এইটুক বিশ্বাস করতে পারিস যে আমরা যার কাছে পড়তেছি সে নিজেও 6-7 বছর 8 বছর পদার্থবিজ্ঞান নিয়ে লেখাপড়া করে আসছে। তো ওই জায়গা থেকে অ্যাটলিস্ট আমার কথা বিশ্বাস করতে পারিস ভাই, থিওরিটা ইম্পর্টেন্ট। থিওরিটা শিখলে কোথাও আটকাবি না। থিওরি না শিখা যদি ম্যাথ করিস অনেক জায়গায় আটকে যাবে, প্রবলেম সলভিং ক্যাপাসিটি গ্রো করবে না। থিওরি পড়লে যে যেমনে তোমার প্রবলেম সলভিং ক্যাপাসিটি গ্রো করবে, এমনে প্রবলেম সলভিং ক্যাপাসিটি গ্রো করবে না। আচ্ছা, এবার আসো, আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বিভব ভি হলে, আর ব্যাসার্ধের দেখো, আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বিভব যদি ভি হয়, পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত? 16-17 আসছিল এটা, ঠিক আছে? আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বিভব যদি ভি হয়, পৃথিবীর পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত? ওকে, এই জিনিসটা বলো তো দেখি, করো। আদিত্য হালদার বলছে দাদা আপনাকে নোবেল দিতে হবে, নোবেল একটা বানাই আন আমার জন্য, যা। আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বিভব হচ্ছে ভি, পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত? পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। ইভেন তোমরা জেনে অবাক হবা যে এই ধরনের কোয়েশ্চেন গুলা কিন্তু সিকেরুয়েট বলো, ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বলো, এগুলোতেও কিন্তু আসে। ইভেন বুয়েটেও কিন্তু চলে আসে। মানে তোমরা কি মনে করো যে বুয়েট সিকেরুয়েট এগুলো সলভ করার জন্য তোমাকে একদম আইআইটি লেভেলে সলভ করতে হবে না? দরকার নাই তোমার, ঠিক আছে? বুয়েটেরই একটা প্রফেসর কি করে দিছে এই দিন, ওইটা বের করে দেখাই দিছে যে তোমাকে আসলে অনেক বেশি আহামরি তুচ্ছাল কঠিন লেভেলের ম্যাথ সলভ করে বুয়েটে বসতে হবে না। তোমার বুঝতে হবে তোমার বেস কতটুকু স্ট্রং। তোমার বেস যত স্ট্রং হবে তুমি তত ফ্লাই করতে পারবা, তত শাইন করতে পারবা, তত উঠে দাঁড়াইতে পারবা। তোমার বেসে তোমার ঠিক নাই, থিওরিতে তোমার কিছু ঠিক নাই, কিন্তু কথা হইলো তুমি করতে চাও কঠিন কঠিন ম্যাথ, আইআইটি স্ট্যান্ডার্ড ম্যাথ, কোনো লাভ নাই বাবা, ঠিক আছে? আচ্ছা আসো। সো দেখো, আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ বিভব ভি হলে পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত? আমরা নরমালি কি জানি দেখো তো, আমরা নরমালি কি জানি? আমরা জানি পৃথিবী পৃষ্ঠে, পড়াইছিলাম এগুলা, বিভব ভি ইজ ইকুয়াল মাইনাস জিএম বাই কত আর, এটা তো জানো। পৃথিবী পৃষ্ঠে বিভব হচ্ছে ভি ইকুয়াল কত?
মাইনাস জিএম বাই কত আর। বেসিক স্ট্রং করব কিভাবে? জ্যোতি বলছে বেসিক স্ট্রং করব কিভাবে? ফিজিক্স ক্লাস করো, আমার ফিজিক্স ক্লাস করো, বেসিক এমনি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। এইখানে তোমার ভি ইকুয়াল কত? মাইনাস জিএম বাই আর। ভি ইকুয়াল হচ্ছে মাইনাস জিএম বাই আর। এখন আমাকে কি বলছে? আমাকে বলছে এটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ আর। আমাকে বলছে আরো আর উচ্চতায়, পৃষ্ঠ হতে আর উচ্চতায়, মানে আরো এই আর উচ্চতায় বিভবের মান কত সেটা বের করতে। আরো আর উচ্চতায় বিভবের মান কত, এইখানে বিভব কত সেটা বের করতে বলছে। তাহলে নরমালি এই আর এর সাথে আরো কি যোগ হবে? আর যোগ হবে। তাহলে এইখানে বিভবের রাশিমালাটা কি হবে? মাইনাস জি এম ডিভাইডেড বাই এই যে এই আর এর সাথে আরেকটা উচ্চতা আর যোগ হবে, আর প্লাস আর। তাহলে যেটা দাঁড়াবে মাইনাস জিএম বাই টুয়াইস আর। ঠিক আছে, এটা হচ্ছে আর উচ্চতায় বিভব ভি প্রাইম। তাহলে ভি প্রাইম ইকুয়াল কত? হাফ ইন্টু মাইনাস জিএম বাই আর। সো হাফ ইন্টু কত? ভি, তাই না? এই যে এটার মান কত? মাইনাস জিএম বাই আর এর মান কত? ভি না? ভি। সো দেয়ারফর ভি প্রাইম ইকুয়াল কত? ভি প্রাইম ইকুয়াল হচ্ছে ভি বাই 2। আরে সজন ভাই, রমাদান মুবারক। রমাদান মুবারক। কি অবস্থা সবাই? সবাই কেমন আছে? আজকে কিন্তু দেখা হচ্ছে আমার সাথে। ও মাই গড, আজকে আমারও ক্লাস আছে। ওকে, তো ওদের লিমিট পড়াচ্ছি। আচ্ছা, তো যারা লিমিটের প্রথম লেকচারটা দেখো না, এই ক্লাসের পর প্রথম লেকচারটা ভালো করে দেখবা, Yes. তারপর লেকচারে সব থেকে Yes. খালি আমার ক্লাস আমার ম্যাথ বুঝতে হবে। 3:30 3:30 কয়টায় এই ম্যাথ ক্লাস কিন্তু 3:30 কয়টায় ক্লাস বলো দেখি, সবাই বলতে পারে কিনা। হাউ ইজ দ্য জোশ? কয়টায়? আমি জানি, এটার জন্য তোমাদের কাছে একটু ঢু মেরে গেলাম যে কয়টায় ক্লাস। আজকে কিন্তু লিমিটের ম্যাথ করব। কয়টা ম্যাথ? অন্তরীকরণ। 25টা অন্তরীকরণ। লিমিটের 25টা ম্যাথ করব আজকে। ভাই পোলাপাইন গুলো অন্তরীকরণ বুঝে না ভাই, আর সলভ করাইতে প্যারা খাই, একটু আমাকে বুঝাই দিয়েন তো। 3-4টা দিন সময় দে, Yes. 3-4টা ক্লাসের পরে অন্তরীকরণ প্রো হয়ে যাবে। ঠিক আছে, হাউ ইজ দ্য জোশ? ক্লাস কর। ওয়াও, ভিউ 16-17। ওকে। কেন কাঁপাবে আমাদের স্টুডেন্ট? সো আমাদের বিভবটা কত আসলো? ভি প্রাইম ইকুয়াল কত? ভি বাই 2। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হলো এই যে ভি বাই 2। এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছো কিনা বলো? সবাই বুঝছো কিনা একটু জানাও, কমেন্টে একটু জানাও। সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা জানাও। সবাই কি বুঝেছি? হাউ ইজ দ্য জোশ? আচ্ছা, ফারজানা আক্তার ভাইয়া কি আমার কমেন্ট দেখেন না? দেখলাম তো বাবা, বলো সবাই বুঝছো না? ওকে, সো আমি জিনিসটা আবার একটু র্যাপ আপ করে দিই। নরমালি আমাদের এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। সো এইখানে বিভব ভি ইকুয়াল হচ্ছে মাইনাস জিএম বাই কত আর। আমাকে বলছে আরো আর উচ্চতায়, আরো আর উচ্চতায় বিভবের মান কত, এখানে বিভব কত এটা বের করতে বলছে। সো আমার এখন টোটাল উচ্চতা কত? আর প্লাস আর, মানে টুয়াইস আর। সেক্ষেত্রে এখানে বিভব ভি প্রাইম ইকুয়াল মাইনাস জিএম বাই আর প্লাস আর। মাইনাস জিএম বাই কত? টুয়াইস আর। হাফ নিলে মাইনাস জিএম বাই কত? আর। তাহলে কত? হাফ ইন্টু কত? ভি। তাহলে দেয়ারফর ভি প্রাইম ইকুয়াল কত? ভি বাই কত? 2। ভি প্রাইম ইকুয়াল কত? ভি প্রাইম ইকুয়াল হচ্ছে ভি বাই 2। ভি প্রাইম ইকুয়াল কত? ভি প্রাইম ইকুয়াল হচ্ছে ভি বাই 2। অলরাইট, আচ্ছা পরেরটাতে যাই। হ্যাঁ, পরেরটাতে আসি। দেখো এখানে কি বলছে? পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হলো জি। পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হলো জি। এটাও ঢাকা ইউনিভার্সিটি 15-16তে আসছে। কাল্পনিক একটা গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয়
এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তবে এই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত? জি, 2G, 4G, 8G? বলো। ঠিক আছে, বলো তো। পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হলো জি। কাল্পনিক একটা গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয়, ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তবে ওই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত হবে? বলো, ফাস্ট 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 করে বলো, একটু দ্রুত বলো, দ্রুত বলো। আচ্ছা, তো জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই। এখানে নরমাল থিওরি কোনটা জানো? এখানে থিওরি কি জানো? থিওরি হচ্ছে কি, এখানে থিওরি হলো যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও অভিকর্ষজ ত্বরণের সংখ্যাগত মান সমান। সংখ্যাগত মান কি? সমান, অর্থাৎ ই সমান জি। এটা তোমাদেরকে পড়াইছিলাম, এই থিওরিটা মনে আছে না? ই সমান জি পড়াইছিলাম না ভাইয়া? পড়াইছিলাম ই সমান জি। ই সমান জি। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কি জানতে হলে করতে হবে আমাদের আগের থিওরি ক্লাস। ঠিক আছে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর অভিকর্ষজ ত্বরণের সংখ্যাগত মান সমান, অর্থাৎ ই সমান কত? জি। এবার আসো, জি সমান আমরা কি জানি? জি সমান আমরা জানি 4/3 পাই আর রো ইন্টু জি। এই ফর্মুলাটা মাথায় রাখবা, অনেক কাজে আসবে। এই যে 4/3 পাই আর রো জি। এখন অনেক বান্দা আবার জানে না যে ভাই 4/3 পাই আর রো জি এটা আসছে কোত্থেকে। অনেক বান্দা এই কাহিনীটা আবার জানে না যে 4/3 পাই আর রো জি এই কাহিনী কোত্থেকে আসছে, এটা আমরা অনেকে জানি না। তাহলে তাদের জন্যই শুধুমাত্র আমরা জানি জি ইকুয়াল কত? জি এম বাই আর স্কোয়ার। সো জি এম সমান কত? রো ইন্টু ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার, কারণ ভর সমান আয়তন গুণ ঘনত্ব। জি ইন্টু রো ইন্টু ভি সমান কত? 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর স্কোয়ার আর কিউব চলে গেলে থাকে আর, তাহলে 4/3 পাই আর রো জি। ঠিক আছে, এখান থেকে আসে জি ইকুয়াল 4/3 পাই আর রো জি। তাহলে দেখো এখানে আমরা যদি এই জিনিসগুলোকে কনস্ট্যান্ট ধরি, এই যে 4/3 পাই রো জি এই টার্মটাকে যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে আমরা পাচ্ছি জি সমানুপাতিক কত? আর। ঠিক আছে, জি সমানুপাতিক আর। তাহলে দেখো ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, ব্যাসার্ধ দ্বিগুণ হইলে, ব্যাসার্ধ দ্বিগুণ যদি হয়, জিটাও কত গুণ হবে? দ্বিগুণ হবে। আবার জি যদি দ্বিগুণ হয়, জি সমান আবার ই, জি যদি দ্বিগুণ হয় তাহলে ইটাও কত গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে কত গুণ হবে? এই যে 2G হবে। কত গুণ হবে? দ্বিগুণ হবে। নরমাল ম্যাথমেটিক্স থিওরি বুঝলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। থিওরি যদি তুমি বুঝো, তুমি যদি থিওরিটা প্রপারলি বুঝো, তাহলে তুমি ম্যাথমেটিক্সে ওটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে দেখো আমরা নরমালি আমাদের এখানে কনসেপ্ট হচ্ছে এটা, যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর অভিকর্ষজ ত্বরণের সংখ্যাগত মান সমান, অর্থাৎ ই ইজ ইকুয়াল কত? জি। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর অভিকর্ষজ ত্বরণের সংখ্যাগত মান সমান, অর্থাৎ ই সমান হলো জি। এখন আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি জি সমান 4/3 পাই আর রো জি। এখানে 4/3 টাও একটা কনস্ট্যান্ট, পাইটাও একটা কনস্ট্যান্ট, পৃথিবীর গড় ঘনত্ব জিও যদি মানে আমাদের ক্যাপিটাল জিও যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা আসে জি সমানুপাতিক আর। এখন কোশ্চেনে বলা হয়েছে যে ব্যাসার্ধটাকে দ্বিগুণ করা হবে। ব্যাসার্ধকে তুমি যদি দ্বিগুণ করো, সমানুপাতিক সম্পর্ক অনুযায়ী জিটাও দ্বিগুণ হবে। জি যদি দ্বিগুণ হয়, এই স্টেটমেন্ট অনুযায়ী ই সমান জি, জি যদি দ্বিগুণ হয় ইটাও দ্বিগুণ হবে। এটা হলো কি? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, তাহলে কত গুণ হবে? 2G হবে। সবার ক্লিয়ার?
সবাই বুঝে গেছে কিনা বলো, সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝে গেছে কিনা? লিখা তো আমি বুঝতে পারতেছি বাবা, সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝে গেছো? সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই কি বুঝতে পারছো কিনা একটু জানাও। তানজিম সরকার, মোবাইলের ব্রাইটনেস বাড়াও, লিখা যথেষ্ট বোঝা যায়। স্টপ কমপ্লেনিং, স্টার্ট ফিক্সিং। সবাই বুঝছো? সুপার প্রোম্যাক্স আলট্রা ক্লিয়ার। ওকে, অলরাইট। এটা খুবই সোজা। পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ হলো ভিই, চাঁদের সাপেক্ষে মুক্তিবেগ হলো ভিএম। তাহলে কোন সম্পর্কটা সঠিক? ভিই ইজ গ্রেটার দেন ভিএম, ভিই ইজ লেস দেন ভিএম, ভিই ইজ ইকুয়াল ভিএম। ঘ নাম্বারেও আবার সেম অপশন, ভিই ইজ গ্রেটার দেন লেস দেন ভিএম। কোনটা বলো? তো পৃথিবীর মুক্তিবেগ ভিই, পৃথিবীর মুক্তিবেগ যদি আমরা ভিই যদি কাউন্ট করি, ভিই সমান √2 জিই ইন্টু আর ই। আবার চাঁদের সাপেক্ষে মুক্তিবেগ যদি চিন্তা করি, তাহলে ভি মুন সমান কত? ভি মুন সমান কত? √2 জি মুন আর মুন। ঠিক আছে, গেল। তো এখন নরমালি তুমি চিন্তা করো মুক্তিবেগের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। কার ব্যাসার্ধ বড়, পৃথিবীর নাকি চাঁদের? কার ব্যাসার্ধ বড়? পৃথিবীর ব্যাসার্ধ বড়। সো পৃথিবীর ব্যাসার্ধ বড় হইলে পৃথিবীর মুক্তিবেগটাও বড় হবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যারা যারা সি বলছিলা সবাই ছেকা খাইছো, সি বলছিলা যারা যারা সবাই খাইছো ছেকা। ঠিক আছে, ব্যাসার্ধ বড় হইলে মুক্তিবেগ কি হবে? বড় হবে। ক্লিয়ার? ব্যাসার্ধ যদি বড় হয় মুক্তিবেগও কি হবে? বড় হবে। ব্যাসার্ধ বড় হইলে মুক্তিবেগ কি হবে? বড় হবে। বুঝছো? এই সি বলিস না। যারা যারা সি বলতেছে ইচ্ছা করতেছে তাদেরকে জাগার নাই বলি। ঠিক আছে, খাইছস তো ছেকা। কারেক্ট অ্যান্সার তো অপশন এ। কারেক্ট অ্যান্সার হলো অপশন এ। আয় পরের কোশ্চেন আই। দেখো, পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের শতকরা 1 ভাগ হবে? পৃথিবীর ব্যাসার্ধ 6.38 × 10⁷ মিটার। বলো, পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানের শতকরা 1 ভাগ হবে? যেখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কত? 6.38 × 10⁷। বলো কারেক্ট আনসার কি হবে? বলো কারেক্ট আনসারটা কি হবে একটু জানাও। কারেক্ট আনসারটা কি হবে? তাহলে দেখো আমরা সবাই, আমাদের এখানে কন্ডিশনটা কি দেওয়া আছে ভাইয়া? কন্ডিশন দেওয়া আছে যে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান, মানে এইচ এর মানটা বের করতে বলেছে। পৃথিবী পৃষ্ঠের ত্বরণের শতকরা 1 ভাগ হবে, তার মানে কত? জি প্রাইম ইকুয়াল 1% অফ কত? জি। তাহলে জি প্রাইম বাই জি সমান কত? 1/100। ঠিক আছে, এরপরে আসো জি প্রাইম বাই জি সমান কত? r² + h² 1/100। তাহলে r+h/r² উল্টাই দিছি, শুধু 100। 1+h/r² শুধু 100। এই কি হইলো এটা? এবার আসো 1+h/r রুট করলে কত? শুধু 10। h/r সমান কত? 10 - 1। h/r সমান 9। h ইকুয়াল কত? 9r। 9 ইন্টু ব্যাসার্ধ কত?
6.38 ইন্টু 10 টু দি পাওয়ার কত 7, ঠিক আছে। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে যা হবে তাই হচ্ছে অ্যান্সার 9r। h ইকুয়াল কত 9r। সো করো 9 ইন্টু 6.38 ইন্টু 10 টু দি পাওয়ার 7 কত আসে 5.74, 10 টু দি পাওয়ার কত 7 আসে, কত আসে 5.74 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার। আগুন লাগছে ঢাকার উত্তরাই। ক্লিয়ার? এটা ক্লিয়ার? কারেক্ট আনসার কত 5.74 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এই যে এমসিকিউ গুলো পড়াইতেছি এগুলো আসলে ম্যাথ, এমসিকিউ আকারে পড়াইতেছি, এগুলো আসলে ম্যাথ। এইটা আবার বোর্ড সিকিউতে আসার মতো ম্যাথ, লিখে রাখ। বোর্ড সিকিউতে আসার মতন ম্যাথ, বোর্ড সিকিউতে আসার মতন ম্যাথ এটা, ঠিক আছে। পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানের শতকরা 1 ভাগ হবে। পৃথিবীর ব্যাসার্ধ 6.38 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার। সো এই জিনিসগুলো ক্যালকুলেট করলে যা হবে এটাই হচ্ছে কি অ্যান্সার 5.74 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার। 5.74 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 7 মিটার। ক্লিয়ার? তিন নাম্বার লাইন, এই যে এখান থেকে এটা বাবারে এগুলো থিওরি পড়াইছি। এগুলো হলো থিওরি গুলো তো পড়াইছি বাবা তোদেরকে, তাই না? হ্যাঁ আমি তোদেরকে এটা বুঝাইতেছি এই কারণে আমার এটা 2 মিনিট 3 মিনিট 4 মিনিট লাগছে, এটা 1 মিনিটে সলভ করা অবশ্যই পসিবল। কেন পসিবল না? অবশ্যই পসিবল, ঠিক আছে। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। দেখো পৃথিবীর ব্যাসার্ধ 4000 মাইল হলে আনুমানিক কত উচ্চতায় মাধ্যাকর্ষণ বল পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের 1% হবে? পৃথিবীর ব্যাসার্ধ যদি 4000 মাইল হয়, দেখি এটা অ্যান্সার কত। পৃথিবীর ব্যাসার্ধ কত 4000 মাইল, আনুমানিক কত উচ্চতায় h ইকুয়াল হোয়াট মাধ্যাকর্ষণ বল পৃথিবী পৃষ্ঠের মাধ্যাকর্ষণ বলের কত পার্সেন্ট হবে? 1% হবে। বলো আনুমানিক কত উচ্চতায় মাধ্যাকর্ষণ বল পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের 1% হবে। সো এটাও তো আগের মতো সেম, পারা যায় তো, এটাও তো আগের মতো সেম। g প্রাইম ইকুয়াল 1% অফ g। এটা দেখে অ্যান্সার বলো। পৃথিবীর ব্যাসার্ধ যদি 4000 মাইল হয়, আনুমানিক কত উচ্চতায় মাধ্যাকর্ষণ বল পৃথিবীর দেখো এখানে আমাদের হুক লাইন হচ্ছে এটা, কত উচ্চতায় মাধ্যাকর্ষণ বল পৃথিবীর পৃষ্ঠের মাধ্যাকর্ষণ বলের 1% হবে। সো অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ 1% হবে, যে কথা মাধ্যাকর্ষণ বল একই কথা, ঠিক আছে। ভাইয়া h ইকুয়াল উচ্চারণ করতে পারতেছি না, √g বাই g প্রাইম, এটা শর্টকাটটা পড়াবো, একটু পরে আসতেছি পড়াবো, ঠিক আছে। শর্টকাট সব সময় ভালো না, কারণ এই শর্টকাট শিখাই নাই বিকজ এখনো তোমাদেরকে পর্যায়ে বৃত্তগতি পড়াই নাই, বাট সমস্যা নাই, শর্টকাটটা পড়াই দিব এখন, ঠিক আছে। সেম আগের মতো। কারেক্ট অ্যান্সার কি হবে 40,000 মাইল হবে। ওই যে ওইভাবে করবা, g প্রাইম ইকুয়াল 1% অফ g, এখান থেকে তাহলে g প্রাইম বাই g সমান 1% আসবে, এন্ড এখানে তোমার r স্কয়ার বাই r প্লাস h হোল স্কয়ার বসাবা 1/100। এখানে ক্যালকুলেট করলে h এর মান আসবে কত 40,000 মাইল। এই যে 40,000 মাইল আসবে। h এর ভ্যালু কত আসবে? h এর ভ্যালু আসবে 40,000 মাইল, আগেরটার মতো সেম। ওকে, আর ভেঙে করালাম না, আগেরটার মতো সেম। অনেকে আমাকে বলতে পারো যে ভাইয়া শর্টকাটে না করাই এভাবে কেন করালেন? তোরা তো এখনো বোর্ড পরীক্ষা দেস নাই। তো বোর্ড পরীক্ষা দেওয়ার আগে তোদের মাথায় যদি শর্টকাট কি করে দিই,
ইনডক্ট্রিন করে দিই, ইনডক্ট্রিন মানে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া, শর্টকাট যদি ইনডক্ট্রিন করে দেই তাহলে পরীক্ষার হলে দেখবি শর্টকাটে অ্যান্সার করে দিয়ে আসছস। তোর খাতা যে স্যারে কাটবে ওই স্যার মাইট ওই শর্টকাট জানেই না, পরে দেখবা যে ক্রস আন্ডা ধরাই দিছে। সো এই কারণে শর্টকাট আপাতত অ্যাভয়েড করো। আচ্ছা, একটা ফর্মুলা তোমাদেরকে একটু শেখাই, সরল দোলকের ফর্মুলা। ঠিক আছে, সরল দোলক, এই যে এটা হচ্ছে একটা সরল দোলক। সরল দোলক আর কে কে পড়ছো? ঠিক আছে, এটা হচ্ছে একটা সরল দোলক। তো এটা হচ্ছে ঝুলন বিন্দু। এই যে একটা সুতার সাহায্যে কি করা হয়েছে, একটা সুতার সাহায্যে একটা এরকম লোহার বলকে ঝুলাই দেওয়া হয়েছে। সুতার সাহায্যে একটা লোহার বলকে এরকম ঝুলাই দিয়ে যদি দুলতে দেওয়া হয় তাহলে কি গঠন করে? সরল দোলক গঠন করে। ঠিক আছে, একটা মানে বিন্দু হতে সুতার সাহায্যে একটা লোহার বলকে ঝুলাই দেওয়ার ফলে কি গঠন করা হয়? একটা সরল দোলক গঠন করা হয়। ঠিক আছে, ওকে। এখন কি করবা, এই যে জিনিসটা আনবা, এনে কি করবা? এখন দেখো, এখন কথা হচ্ছে আমি যদি যে কোনো এক সাইডে নিয়ে আসি, যে কোনো ধরো এক সাইডে নিয়ে আসলাম, এখান থেকে যে কোনো এক সাইডে নিয়ে আসলাম, নিয়ে আসা ছেড়ে দিলাম, তাহলে সেটা কি করতে থাকবে? এই যে এভাবে দুলতে থাকবে, এইভাবে দুলতে থাকবে। এটাই হলো কি? সরল দোলক। তো এই যে বিন্দু থেকে সরল দোলকে ঝুলানো হয়েছে তাকে বলা হয় কি? ঝুলন বিন্দু, পয়েন্ট অফ সাসপেনশন, ঝুলন বিন্দু। আবার এই যে এটা বব, এই বলটার নাম কি? বব। আবার দেখো এই যে ঝুলন বিন্দু থেকে এই যে ববের কেন্দ্র, ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় এল। এল মানে কার্যকরী দৈর্ঘ্য। ঝুলন বিন্দু হতে ববের ভার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, ঝুলন বিন্দু হতে ববের ভার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় এল। এল ফর কার্যকরী দৈর্ঘ্য, এফেক্টিভ লেন্থ। এল মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য বা এফেক্টিভ লেন্থ। ওকে, 36,000 হয় অ্যান্সার, 36,000 হয়। আচ্ছা দেখতেছি, এটাতে একটু মনোযোগ দে, এরপরে দেখতেছি। এটাতে একটু মনোযোগ দে, এরপরে দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে এল। ওকে, অ্যান্সার 40,000 এখানে দেখাইছে, তোদের 36,000 আসছে। তার মানে তোরা আর মাত্র 4,000 পিছিয়ে আসোস। তো মিলাই দিচ্ছি, দাঁড়া। আগে এটাতে দেখ, ঝুলন বিন্দু হতে ববের ভার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। এল মানে কি? এফেক্টিভ লেন্থ বা কার্যকরী দৈর্ঘ্য। আর সরল দোলক ধরো এই যে এখান থেকে, এ বিন্দু থেকে একটা সম্পূর্ণ দোলন দিয়ে যদি আবার এই বিন্দুতে ফিরে আসে, ফিরে আসতে যে সময়টা লাগে তাকে বলে দোলনকাল। তাকে কি বলে? তাকে বলে দোলনকাল। ঠিক আছে, তো দুইটা ফর্মুলা জাস্ট জেনে রাখবি। সরল দোলকের দোলনকাল, টিটা হচ্ছে কি? সরল দোলকের দোলনকাল। সরল দোলকের দোলনকাল, টিটা হলো কি? সরল দোলকের দোলনকাল। সরল দোলকের দোলনকালটা কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের কি? সমানুপাতিক। প্রথম সূত্র, এটা হলো সরল দোলকের সূত্র। প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, দ্বিতীয় সূত্র হইতেছে সরল দোলকের দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই দুইটা ফর্মুলা যদি মাথায় রাখো, লাইফ হয়ে যাবে অনেক ইজি। ঠিক আছে, যে সকল বাচ্চারা ভাইয়া বুলাইছে 36,000 ভাই তোরা একটু ওয়েট কর, তোরা আর মাত্র 4,000 পিছিয়ে আসছিস, একটু ওয়েট করে আসতেছি। আমি হয় 4,000 চাইনা দিব, নাহলে 36,000 তোদেরকে স্টপ করে দিব। ঠিক আছে, ফর্মুলাটা আগে দেখ। সরল দোলকের দোলনকাল টি সমানুপাতিক √L। মানে সরল দোলকের দোলনকালটা কি? সরল দোলকের দোলনকালটা হলো কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। আমি দিছি সূত্র, আমি দি নাই, বিজ্ঞানীরা দিছে, বিজ্ঞানী প্রদত্ত সূত্র। আবার সরল দোলকের দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এখন এখান থেকে কি আসে একটু দেখো, এখান থেকে কি আসে একটু দেখো, দেখি এখান থেকে কি আসে। এখান থেকে যেটা আসে সেটা হলো টি সমান ধ্রুবক
ইন্টু রুট ওভার এল, তাহলে টি বাই রুট ওভার এল সমান ধ্রুবক। সুতরাং টি ওয়ান বাই রুট ওভার এল ওয়ান সমান টি টু বাই রুট ওভার এল টু। কোনো গ্যাঞ্জাম নাই। টি ওয়ান বাই রুট ওভার এল ওয়ান সমান টি টু বাই কত? রুট ওভার এল টু। কোনো গ্যাঞ্জাম আছে? কোনো গ্যাঞ্জাম নাই। আবার এইটাতে দেখো টি সমানুপাতিক 1 বাই রুট ওভার জি, তাহলে টি সমান ধ্রুবক ইন্টু 1 বাই রুট ওভার কত জি, তার মানে টি ইন্টু রুট ওভার জি সমান কত? ধ্রুবক। তো সুতরাং টি ওয়ান রুট ওভার জি ওয়ান সমান টি টু রুট ওভার জি টু। এখান থেকে লেখা যায় টি ওয়ান বাই টি টু সমান রুট ওভার জি টু বাই জি ওয়ান। ঠিক আছে, এইগুলো হলো সরল দোলকের ফর্মুলা। এগুলো কিসের ফর্মুলা? এগুলা সরল দোলকের ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা এখন আসো, এখন কথা হচ্ছে এই দুইটা ফর্মুলা কম্বাইন করলে কি দাঁড়ায়? টি সমানুপাতিক, যে টি সমানুপাতিক রুট ওভার এল, টি সমানুপাতিক 1 বাই রুট ওভার জি, টি সমানুপাতিক রুট ওভার এল ইন্টু 1 বাই রুট ওভার জি। তাহলে আর কি আসে? টি সমানুপাতিক রুট ওভার এল বাই জি আসে। তাহলে টি সমান সমানুপাতিক চিহ্ন উঠালে একটা সমানুপাতিক ধ্রুবক বসে টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। এটা হচ্ছে সরল দোলকের দোলনকালের সূত্র। টি সমান টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। এখন অনেকেই মনে করতে পারে ভাইয়া টোয়াইস পাইটা কেন আপনি ধ্রুবক হিসেবে আনলেন? তো দোলনকাল মানে কি? ধরো এখান থেকে একটা ফুল যাত্রা দিয়ে আবার এখানে আসা। তো নরমালি একটা ফুল দোলন বা একটা ফুল অসিলেশন করতে 360 ডিগ্রি লাগে। মানে নরমালি তুমি একটা ঘড়ির কাঁটা চিন্তা করো, একটা ঘড়ির ঘন্টার কাঁটা হোক বা মিনিটের কাঁটা হোক বা সেকেন্ডের কাঁটা হোক, সে ধরো 12টা থেকে স্টার্ট করছে, ফুল ঘড়ি ঘুরে আবার কোথায় আসবে? 12টায় আসবে। সে ধরো 1টা থেকে স্টার্ট করছে, ফুল ঘুরে আবার কোথায় আসবে? 1টায় আসবে। তার মানে সে টোটাল কত ডিগ্রি ঘুরতেছে? 360 ডিগ্রি ঘুরতেছে। সো 360 ডিগ্রি ঘোরা মানে কত রেডিয়ান ঘোরা? twice pi radian ঘোরা, and that's why twice pi is the constant in this formula. ঠিক আছে, তার মানে t সমান twice pi root over l by g। কথা ক্লিয়ার? কোনো গ্যাঞ্জাম আছে? কোনো গ্যাঞ্জাম নাই। তো এটা হলো সরল দোলকের দোলনকালের ফর্মুলা। সো এই ওভারঅল ফর্মুলা গুলা সবার ক্লিয়ার কিনা বাচ্চারা? একটু দ্রুত কমেন্টে জানাই ফেলো। এই ওভারঅল ফর্মুলা গুলা সবার ক্লিয়ার কিনা তোমরা একটু দ্রুত কমেন্টে জানাই ফেলো। ঠিক আছে, এই ওভারঅল ফর্মুলা গুলা সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্টে জানাও। ক্লিয়ার ভাইয়া সবার? সবার কি মাথায় ঢুকেছে? ওহো, এল1 আছে আছে বাবা রে, এটা ভুলে এল2 দিয়ে বলছি। এটা হবে এল1, আই এম সরি। ওকে, বুঝছি। আচ্ছা গেল। আরেকটা ছোট্ট ফর্মুলা একটু শেখাই। দেখো জি প্রাইম বাই জি সমান আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ঠিক আছে, একটা ফর্মুলা শেখাচ্ছি। তো এরপরে মনে করো জি বাই জি প্রাইম সমান আর প্লাস এইচ বাই আর হোল স্কয়ার। তো জি বাই জি প্রাইম সমান 1 প্লাস এইচ বাই আর হোল স্কয়ার। তো রুট ওভার জি বাই জি প্রাইম সমান 1 প্লাস এইচ বাই আর। তো এইচ বাই আর সমান রুট ওভার জি বাই জি প্রাইম মাইনাস 1। তো এইচ সমান রুট ওভার জি বাই জি প্রাইম মাইনাস 1 ইন্টু আর। তো এটাই তোদের সো কল্ড শর্টকাট। এটাই শর্টকাট, এইচ বের করার শর্টকাট। এটাই হলো কি? এটাই হলো শর্টকাট। শর্টকাট শিখবো মাগার, শর্টকাটটাও প্রমাণ করে শিখবো। আজকে একটা বাণী তোদেরকে লিখে দিই,
এই বাণী মাথায় রাখবি, ফিজিক্স বলবি না। শর্টকাট অবশ্যই শিখবো, কিন্তু মুখস্থ করে না, শর্টকাটটাকে প্রমাণ করে। ঠিক আছে, শর্টকাট অবশ্যই শিখবো, শর্টকাটটাকে মুখস্থ করে না, শর্টকাটটাকে অ্যানালাইসিস করব, প্রমাণ করব। তুমি এইচ বের করার জন্য নরমালি এটা ইউজ করো, তুমি এটা ইউজ করেও এইচ বের করতে পারো, এটা ইউজ করেও এইচ বের করতে পারো। এখন তোমাদেরকে একটা এডমিশন লিংক আপ গেম শেখাবো, ফর্মুলা কানেক্টিং গেম। ঠিক আছে, এখন তোমাদেরকে একটা ফর্মুলা কানেক্টিং গেম শেখাবো। ঠিক আছে, ফর্মুলা কানেক্টিং গেম কিভাবে, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা আর বাকিগুলো মুছে দাও। তোমাদের এটা লেখা হইলে একটু ডান লিখো, এরপরে শেখাচ্ছি ফর্মুলা কানেক্টিং গেম শেখাচ্ছি, ফর্মুলা কানেক্টিং গেম শেখাচ্ছি। এই আগের ম্যাথ করাবো, দাঁড়া, আগে গেম শিখে নে, দুষ্ট ছেলে। এখন কি করব আমরা, ফর্মুলা কানেক্টিং গেম শিখব। কার কার কলেজ খোলা? ভাই আমার স্কুল খোলা, 10 মিনিট স্কুল। ওকে আসো, আমারও ঘুম আসে, কষ্ট। মনে করো তোমাদেরকে পৃথিবী পৃষ্ঠে বা কোনখানে জি এর মান দেওয়া নাই, ঠিক আছে, ফর্মুলা কানেক্টিং এর এই জিটা কিসের জি? এই জিটা হলো পৃথিবী পৃষ্ঠে জি, আর এই জি প্রাইমটা হলো কি, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। এই জিটা হলো পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ, আর জি প্রাইম হলো কি, এইচ উচ্চতায় কি, অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, তো এখন আসো, এখন কথা হচ্ছে আমরা একটু আগে কি শিখছি, টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার জি। এখান থেকে শিখছি হলো, এখান থেকে কি শিখছি, এখান থেকে শিখছি যে T1/T2 সমান রুট ওভার G2/√G1। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হলো T1 থাকবে যেখানে, G2 থাকবে তার বিপরীতে। তাহলে এখন দেখো এই যে G/G প্রাইম সমান আমরা কি বলতে পারি, রুট ওভার G/G প্রাইম সমান আমরা বলতে পারি না T'/T। এই ফর্মুলা অনুযায়ী, ফর্মুলা যদি এটা মানো তোমরা, এই যে G2/G1 সমান যদি T1/T2 হয়, তাহলে G/G প্রাইম সমান T'/T হয় না? ইয়েস অর নো জানাও, ইয়েস অর নো জানাও তো। হ্যাঁ, মেট্রো রেল যাইতেছে কানের পাশ দিয়া। ও মাই গড, বলো G/G প্রাইম সমান T'/T লেখা যায় কিনা, বলতে পারি কিনা, বলো, বলতে পারি কি, বলতে পারি কিনা? কমেন্ট দেখতেছি না তো। সুরিয়া ইসলাম ঋতু বলতেছে হয়, আর কার কার মনে হয় হয়? আচ্ছা, আরো অনেকেরই মনে হয়, আব্দুর রহমান চৌধুরীর মনে হয়, সুজানা জান্নাতের মনে হয়, তামিম আক্তারের মনে হয়, ইফাত তাহিরা উর্মির মনে হয়, ওকে অনেকেরই মনে হয়। আচ্ছা,
তো এখন কথা হচ্ছে আমরা এই ফর্মুলাকে কনভার্ট করতে পারি h ইকুয়াল t প্রাইম বাই t মাইনাস 1 ইন্টু r। ঠিক আছে, অর্থাৎ এরা মাথায় রাখবা এই টিটা হলো পৃথিবী পৃষ্ঠে দোলনকাল, এই টিটা হলো পৃথিবী পৃষ্ঠে কোন সরল দোলকের দোলনকাল, আর এই টি প্রাইমটা হলো এই উচ্চতায় পৃথিবী পৃষ্ঠ হতে, অবশ্যই পৃথিবী পৃষ্ঠ হতে, পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতায় কোন সরল দোলকের দোলনকাল। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠ হতে এই টিটা হলো, তাহলে তোমাকে যদি পৃথিবী পৃষ্ঠে দোলনকাল দেওয়া থাকে আর এই উচ্চতায় কোনো পাহাড়ের উপরে যদি দোলনকাল দেওয়া থাকে, যদি জি দেওয়া নাও থাকে, তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে পাহাড়ের উচ্চতা বের করতে পারবা। এটাই হলো ফর্মুলা কানেকশন। এইটা মহাকর্ষ অভিকর্ষে ইউজ হয়, এইটা তোমার পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারে ইউজ হয়। মানে এটা তোমরা চ্যাপ্টার 6 এ শিখতেছো, এখন এটা তোমরা শিখতেছো কোথায়? চ্যাপ্টার 6। এটা তোমরা কোথায় শিখবা? চ্যাপ্টার 8। একটা চ্যাপ্টার 6 এ শিখতেছো আর একটা চ্যাপ্টার 8 এ শিখবা। একটা চ্যাপ্টার 6 এ শিখলা, আরেকটা কোথায় শিখবা? চ্যাপ্টার 8 এ শিখবা। ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? সবার কি ক্লিয়ার বাচ্চারা? সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারলাম? ক্লিয়ার? ওকে, আচ্ছা এখানে তোদেরকে একটু ছুটাই দেই। 36,000 মাইল আসছে, এই যে 36,000 মাইল। অপশনে তো 36,000 মাইল দেওয়া নাই, তো এই জন্য 36,000 মাইল রে টাইনা কি করে দিছি? 40,000 মাইল করে দিছি। এটাই তোদের যে 36,000 মাইল আসছে, এটা তো ভুল না। যে বান্দা 36,000 মাইল যাইতে পারে, সে আরেকটু কষ্ট করলে 40,000 মাইল যাইতে পারে। মজা করছি, এটা অ্যান্সার আসলেই 36,000 মাইল, কিন্তু মানে এখানে যেহেতু 36,000 মাইল কোনো অপশন নাই, তাহলে কাছাকাছি অপশন কোনটা? 40,000 মাইল। সো 40,000 মাইল ইজ দা কারেক্ট অ্যান্সার। এমডি আবু বকর সিদ্দিক, হ্যাঁ করা যাবে, করা যাবে, ঠিক আছে, করা যাবে। অলরাইট, পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ থেমে যায়, মেরু বিন্দুতে বস্তু সমূহের ভর কত হবে? পৃথিবীর ঘূর্ণন কি হলো? পৃথিবী যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ থেমে গেল। পৃথিবীর ঘূর্ণন, পৃথিবীর রোটেশন হঠাৎ কি হয়ে গেল? অফ হয়ে গেল। তো পৃথিবীর রোটেশন যদি হঠাৎ অফ হয়ে যায়, তাহলে বস্তু সমূহের ভর লেস, গ্রেটার, দ্য সেম অ্যাজ বিফোর, ভ্যারি উইথ ল্যাটিটিউড, কোনটা? কারেক্ট অ্যান্সার কোনটা বলো? পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেল, মেরু বিন্দুতে ভর কি হবে? লেস। অনেকেই বলতেছে লেস, দেখা যাক। মাইশা বলছে লেস, সামিন আফরিন বলছে লেস, রাহাত বলছে গ্রেটার। গ্রেটার নাকি লেস বলো, কোনটা? গ্রেটার নাকি লেস বলো তো বাচ্চা কাচ্চারা? রাহাত বলছে গ্রেটার। অভিনবদেব প্রত্যয় বলছে দ্য সেম এস বিফোর। যারা যারা গ্রেটার বলছিলা আর যারা যারা লেস বলছিলা, গ্রেটার বলা পাবলিক আর লেস বলা পাবলিক, একজন আর একজনের মাথায় বাড়ি খাও, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে কি
দ্য সেম এজ বিফোর। বাবারে কোয়েশ্চেনটা ভালো করে পড়বি, এই জন্যই তো এগুলো এডমিশনের কোয়েশ্চেন। এই যে ভর ভর ভর, তুমি একটা বস্তুরে পৃথিবীতে কেন যেখানেই নিয়ে যাও তার ভরের কি কোনো চেঞ্জ হবে না। So, পৃথিবীর মধ্যে রাখলা তুমি, মেরুতে রাখলা নাকি বিষুবে রাখলা নাকি ল্যামডা অক্ষাংশে রাখলা, ভরের মানের তো কোনো পরিবর্তন হবে না। মাস ইজ এ ফান্ডামেন্টাল প্রপার্টিস অফ ম্যাটার। ভর হলো যে কোনো একটা পদার্থের মৌলিক বৈশিষ্ট্য। সো ভরের তো আসলে কোনো চেঞ্জই হবে না, ঠিক আছে। তো ভর পৃথিবী পৃষ্ঠে যেমন, মেরুতেও তেমন, বিষুবেও তেমন, যে কোনোখানে তেমন। তো কারেক্ট অ্যান্সার হলো দ্য সেম এজ বিফোর। অলরাইট, আগাই, আমরা সামনের দিকে আগাই। দুইটা গ্রহের ঘনত্ব সুষম এবং সমান, কিন্তু প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির ব্যাসার্ধের দ্বিগুণ। প্রথম গ্রহের উপরিভাগ ও দ্বিতীয় ভাগের উপরিভাগের জি অনুপাত কত? এইটা দেখি বলো আন্ডা বাচ্চারা। রাহাত, তুমি ভাবছো কেন বাবা? কোয়েশ্চেনটা কেন দিছি, পড়তে দিছি? চোখ থাকিতে ভাববা কেন? চোখ থাকিতে আগে দেখিবা, আগে দেখিবা তারপর ভাবিবা, না দেখিয়া ভাবিলে পস্তাইবা। বুঝতে পারছো? আগে দেখিবা তারপরে ভাবিবা, না দেখিয়া ভাবিলে পস্তাইবা। আমার এই বাণী চিরকাল মনে রাখিবা। বুঝতে পারছো? আচ্ছা দেখো, দুইটা গ্রহের ঘনত্ব সুষম এবং সমান, প্রথমটার ব্যাসার্ধ দ্বিতীয়টার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে R1 সমান কত? 2R2। তো প্রথম গ্রহের উপরিভাগের জি হলো ধরো G1, দ্বিতীয়টার উপরিভাগ হলো ধরো G2। আমাদেরকে G1:G2 সমান কত সেটাই বের করতে বলেছে, তাই না? আমাদেরকে কি ফিগার আউট করতে হবে? আমাদের ফিগার আউট করতে হবে G1:G2 সমান হোয়াট। আচ্ছা, এটা ফিগার আউট করতে হবে। তো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি G সমান কত? 4/3 পাই আর রো জি। সরি, এটা ক্যাপিটাল জি, একটা হচ্ছে ক্যাপিটাল জি। ওকে, ক্যাপিটাল জি। তাহলে এখান থেকে আমরা জি সমানুপাতিক আর, তাহলে G1/G2 সমান R1/R2। তা আসো, G1/G2 সমান R1/R2। R1 কত? 2R2 ডিভাইডেড বাই R2। R2 কাটে, তাহলে G1/G2 সমান 2। G1:G2 সমান কত? 2:1। তো কারেক্ট অ্যান্সার কত? 2:1। কারেক্ট অ্যান্সার কত? 2:1। ভেরি গুড, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার কত? 2:1। ওকে, কারেক্ট অ্যান্সার হলো 2:1। অলরাইট, আগাই আমরা সামনের দিকে। বায়ুতে 1 বাক্স তুলার ওজন এবং 8টা লোহার বলের ওজন প্রতি ক্ষেত্রে ঠিক 1 কেজি দেখা গেলে তুলার ভর লোহার বলগুলার ভর সমান। তুলার ভর বেশি, লোহার ভর তুলার ভর বেশি, তুলার ভর কম, ভরের তুলনায় বলের সংখ্যার উপর নির্ভর করবে। তাহলে বায়ুতে 1 বাক্স তুলার ওজন আর 8টা লোহার বলের ওজন প্রতি ক্ষেত্রে ঠিক 1 কেজি দেখা গেছে। তাহলে এগুলো তো পড়াইছি, তুলার ভর আর লোহার বলগুলোর ভর সমান আর কি, পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্র, ঠিক আছে। এগুলো তো ইজি জিনিস, এটাও পড়াইছি। গাছের একটা আপেল, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসলে দেখছো, দুইটা বল যে সমান, আপেল পৃথিবীকে আকর্ষণ করুক বা পৃথিবী আপেলকে আকর্ষণ করুক, দুই ক্ষেত্রে আমার আকর্ষণ বলের মানটা কি? সমান, ঠিক আছে। এরপর এগুলো তো পারবা, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার হলে পৃথিবী পৃষ্ঠের 6400 কিলোমিটার উপরে জি এর মান কত? তাহলে এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে এইচ এর মান, এটা জি প্রাইমের মান কত? জি প্রাইমের মান কত সেটা বের করতে বলেছে। তো এটা কিভাবে করব? এই ফর্মুলাটা কিভাবে সলভ করব দেখো। এই ক্ষেত্রে কিভাবে করব? পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান কত? 6400 কিলোমিটার।
পৃথিবী পৃষ্ঠের আরো 6400 কিলোমিটার উপরে, মানে আবার এইচ এর মানও দেওয়া আছে কত, 6400 কিলোমিটার। ওই 6400 কিলোমিটার উপরে জি প্রাইম কত বের করতে বলছে। আমরা শর্টকাট কি জানি, জি বাই জি প্রাইম মাইনাস 1 ইন্টু কত আর, এইচ বাই আর সমান কত, রুট ওভার জি বাই জি প্রাইম মাইনাস 1। এইচ আর আর এর মান কত, 6400 ডিভাইডেড বাই 6400, কাটা গেলে কত থাকে, 1 থাকে। জি বাই জি প্রাইম মাইনাস 1। এবার আসো, এখানে থাকে 1 জি বাই জি প্রাইম মাইনাস 1। সো 2 ইকুয়াল কত, রুট ওভার জি বাই কত, জি প্রাইম। সো এখান থেকে জি বাই জি প্রাইম সমান কত আসে, রুট করলে স্কয়ার করলে 4 আসে। এখন এখান থেকে আমি যদি জি প্রাইম বের করতে চাই, জি প্রাইম সমান কত আসবে, জি প্রাইম সমান আসবে জি বাই 4। জি এর মান কত, 9.8, জি এর মান কত, 9.8 ডিভাইডেড বাই কত, 4। জি এর মান হলো 9.8 ডিভাইডেড বাই কত, 4। সো এখন আমরা কি করব, 9.8 কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে দেখো, যত আসবে ততই হলো অ্যানসার। 9.8 ভাগ 4 কত আসলো, কত আসলো, 2.45। এই যে 2.45 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কত, কারেক্ট অ্যান্সার হলো 2.45। 2.45 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছি? 2.45 কারেক্ট অ্যান্সার কত, কারেক্ট অ্যান্সার হলো 2.45। আশা করি মাথায় ঢুকছে, তাই না? বুঝতে পারছো না ভাইয়া? ক্লিয়ার, হোপফুলি ক্লিয়ার। চলো আগাই, সামনের দিকে আগাই। এইটা দেখি কে কে পারে। কম থেকে বেশি স্থানে অভিকর্ষজ ত্বরণ কত, বের করো। কম থেকে বেশি স্থানে অভিকর্ষজ ত্বরণ, যেমন ঢাকাতে হলো ডি, রোমে হলো আর, উত্তর মেরুতে এন, বিষুবরেখাতে হলো ই। তো এখানে আমাদের টোটাল 4টা পয়েন্ট দিছে। একটা হলো ঢাকা, একটা হলো রোম, একটা হলো উত্তর মেরু, একটা হলো বিষুবরেখা। ঠিক আছে? তো আমরা আমাদের কি করতে বলছে, এগুলার মধ্যে কম থেকে বেশি মানের মধ্যে অভিকর্ষজ ত্বরণের মান অনুযায়ী সাজাতে বলছে। ঠিক আছে? তাহলে এই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি জানো, আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন আমি এখানে চোখ মুখ বন্ধ করে বলে দিতে পারি সবচাইতে বেশি অভিকর্ষজ ত্বরণ হবে কার, উত্তর মেরুর। তার মানে আমাকে যেহেতু কম থেকে বেশি মানে সাজাতে বলছে, তার মানে সবার লাস্টে কি থাকবে, এন থাকবে। সো সবার লাস্টে এন যুক্ত অপশন কয়টা, এই যে এটা একটা অপশন, এটা একটা অপশন। সো এই দুইটার মধ্যে একটাই অ্যান্সার হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন মজার বিষয় হলো এখানে দেওয়া আছে প্রথমে ই, ই মানে ইকুয়েডর, এখানে দেওয়া আছে মানে ডি, ঢাকা। এখন আমাকে বুঝতে হবে ইকুয়েডর মানে বিষুবরেখার অভিকর্ষজ ত্বরণ সবচাইতে কম নাকি ঢাকার অভিকর্ষজ ত্বরণ সবচাইতে কম। তো সব সময় মনে রাখবা বিষুবরেখাতে অভিকর্ষজ ত্বরণ সবচাইতে কম, বিষুবরেখাতে অভিকর্ষজ ত্বরণ সবচাইতে কম। তাহলে সবার আগে কে থাকবে, ই থাকবে না ডি থাকবে? অবশ্যই ই থাকবে। তাহলে আমরা মোটামুটি এইটা যদি ফিক্স করতে পারি সবার আগে কে থাকবে, সবার পরে কে থাকবে, এটা যদি ফিক্স করতে পারি আমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? সবার আগে থাকবে তাহলে ইকুয়েডর বা বিষুব, সবার পরে থাকবে মেরু। তাহলে আমরা এমন অপশন পাচ্ছি সবার আগে থাকতেছে যে ইকুয়েডর বা বিষুব, আর সবার পরে থাকতেছে নর্থ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে ভাইয়া? মজা পাইছো? এটা আবার কেমন কোয়েশ্চেন, এটাই কোয়েশ্চেন। এইটা আবার কেমন কোয়েশ্চেন না বাবা, এইটাই কোয়েশ্চেন। বুঝছো কিনা বলো? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? বুঝতে পারছি সবাই? সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছি? ঠিক আছে, আরেকবার। আচ্ছা, এখানে আমাদের 4টা জিনিস দেওয়া আছে, ঢাকা, রোম, উত্তর মেরু, এরপরে বিষুব। সো ঢাকার মধ্যে নরমালি মানে সবচাইতে কম অভিকর্ষ ত্বরণ কোথায়, বিষুবতে।
সবচেয়ে বেশি অভিকর্ষ ত্বরণ কোথায়? মেরুতে। তাহলে আমাকে কম থেকে বেশির মধ্যে সাজাতে বলছে, তাহলে আমাকে এমন একটা অপশন বের করতে হবে যে শুরুতে বিষুব আছে, লাস্টে মেরু আছে। এমন একটা অপশন হলো অপশন বি। শুরুতে আছে ইকুয়েডর বা বিষুব, লাস্ট আছে নর্থ বা মেরু। কারেক্ট অ্যান্সার হচ্ছে কি? উত্তর মেরু, মানে অপশন বি, EDRN ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমি আর দীর্ঘায়িত করব না, যেহেতু রমজানের মাসের প্রথম ক্লাস, তোমরা অনেকেই রোজা রাখছো, অনেকেই টায়ার্ড। সো আজকের ক্লাসটা আমি এখানে র‍্যাপ আপ করব। বাট নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু, নেক্সট ক্লাসে তোমাদের Q&A ক্লাস। সো নেক্সট ক্লাস থেকে কিন্তু অবশ্যই একদম 1.5 ঘন্টায় ক্লাস হবে। সো তোমরা ওই ধরনের মেন্টাল প্রিপারেশনটা রাখবা। আজকের ক্লাসটা আমি এখানে র‍্যাপ আপ করব। আজকের ক্লাসে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। আজকের ক্লাসে কি তোমাদের কারো কোনো প্রবলেম আছে? যা যা পড়াইছি সবাই সবকিছু কি ঠিকঠাক মতো বুঝতে পারছো ভাইয়া? সবার ক্লিয়ার সবকিছু? কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও। সো এডমিশনের মানে তোমাদের এখানে থিওরি হলো ইজ দ্য কি। তুমি থিওরি যত ভালো পারবা, তুমি তত কি করতে পারবা, তত ফ্লারিশ করতে পারবা। এগুলো তো জাস্ট এডমিশন একটা গ্লিমস দিলাম। যখন এডমিশনের ক্লাস হবে তখন তোমাদেরকে আরো অনেক টপ নচ জিনিসপাতি শেখাবো। এই যে এখানে প্রায় 15-16টা এমসিকিউ সলভ করালাম, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এক একটা ম্যাথ। ঠিক আছে? এখান থেকে অনেকগুলো বেসিকও কিন্তু, অনেক নতুন নতুন জিনিসও কিন্তু চলে আসছে, তাই না? সো এই আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও রমজান মুবারক, রমাদান মুবারক। সবাই রোজা রাখো, দোয়া কইরো, আমার জন্য দোয়া কইরো। ঠিক আছে? তারাবি পড়ো ঠিকঠাক মতো। তোমাদের সাথে সন্ধ্যায় তো এখন দেখা হবে না, সকালবেলায় দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। Q&A ক্লাসে দেখা হবে। Q&A ক্লাসে তোমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো একটু তোমরা ফিক্স করে রাখো, এগুলো আমি সলভ করে দিব। আজকের মতো এখানেই বিদায়। ক্লাস শেষে অবশ্যই জানিয়ে দিবা আজকের ক্লাস কেমন লাগলো। সো এটাই প্রথম এইচএসসি ব্যাচ। তোমাদেরকে আমরা একাডেমিক ক্লাসের পাশাপাশি এডমিশনেরও ক্লাস দিচ্ছি, হোপফুলি সামনেও দিতে থাকবো। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে।